আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেম একটা প্রবলেম নিয়ে কাজ করব। বলা হচ্ছে যে এই ট্রান্সপোর্টেশন প্রবলেমটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করার জন্য তিনটা ওয়ে আমরা ব্যবহার করতে পারি। কি কি? নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড, বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথড। এই তিনটা মেথডে তোমাকে এটা সলভ করতে হবে। আচ্ছা, খেয়াল করি কাকে সলভ করতে হবে। এই ট্রান্সপোর্টেশন প্রবলেমকে সলভ করতে হবে। তাহলে একটু আমরা খেয়াল করি এখানে কি ইনফরমেশন আমার দেওয়া আছে। আমার তিনটা সোর্স দেওয়া আছে যেখান থেকে পণ্যগুলো পরিবহন করতে হবে। তাহলে S1 সোর্স থেকে আমি সর্বোচ্চ পণ্য পরিবহন করতে পারি 30 ইউনিট, S2 থেকে করতে পারি 50, আর S3 থেকে করতে পারি 20 ইউনিটস। আচ্ছা, এবারে খেয়াল করো কয়টা জায়গায় আমি পণ্য পরিবহন করব। D1, D2, D3, D4 এরকম চারটা জায়গায় আমাকে পণ্য পরিবহন করতে হবে। আচ্ছা, এই D1 জায়গায় আমার ডিমান্ড হচ্ছে 20 ইউনিটস, আর D2 এখানে ডিমান্ড হচ্ছে 40 ইউনিটস, এখানে হচ্ছে 30 ইউনিটস, আর এখানে হচ্ছে 10 ইউনিটস। আচ্ছা, এবার খেয়াল করো আমার সাপ্লাই কত। সাপ্লাই হচ্ছে 100, ডিমান্ড কত 100। তাহলে সাপ্লাই আর ডিমান্ড সেম। ওকে, তাহলে দেখি এবার ভিতরে ইনফরমেশনটা কি। ভিতরে ইনফরমেশন হচ্ছে S1 সোর্স থেকে যখন আমি এখানে পণ্য পরিবহন করব প্রতি ইউনিটে খরচ পড়বে 1 টাকা। এখানে 2 কি? প্রতি ইউনিটে খরচ পড়বে 2 টাকা। এখানে প্রতি ইউনিটে খরচ পড়বে 1 টাকা। এখানে প্রতি ইউনিটে খরচ পড়বে 4 টাকা। এইভাবে করে সবগুলো অঙ্ক হচ্ছে খরচের পরিমাণ। কি? প্রতি ইউনিটে খরচের পরিমাণ। এবার ভালো করে খেয়াল করো কোথায় কি পরিমাণ পণ্য পরিবহন করব সেটা দেওয়া নেই, এটা আমাকে বের করতে হবে। তাহলে বলা হচ্ছে কোথায় কি পরিমাণ পণ্য পরিবহন করলে আমার খরচটা কম হবে, আমাকে সেই মানটাই বের করতে হবে। খরচের পরিমাণ কম হবে, কিভাবে পণ্যগুলো পরিবহন করব, এটাই হচ্ছে আমার কাজ। আচ্ছা, এই কাজটা তাহলে আমরা কয়ভাবে করতে পারি? আমরা তিনটা ওয়েতে করতে পারি। আচ্ছা, প্রথম ওয়েটা কি? নর্থ ওয়েস্ট কর্নার মেথড। এটাকে আমরা সংক্ষেপে বলবো NWCM। N হচ্ছে নর্থ, আর W হচ্ছে ওয়েস্ট, C হচ্ছে কস্ট, আর M হচ্ছে মেথড। নর্থ ওয়েস্ট কর্নার মেথড। ওকে, তাহলে দেখা যাক এটাকে কিভাবে সলভ করতে হয় নর্থ ওয়েস্ট কর্নার মেথডে। এখন সেটা আমরা শিখব। আচ্ছা, এটা করার আগে এই ব্যাপারটা একটু খেয়াল করুন। এখানে জাস্ট কিচ্ছু না, এখানে আমি ডিরেকশনটা লিখতাম। ডিরেকশনটা কি? আমার এই পাশে হচ্ছে পশ্চিম, এদিকে হচ্ছে পূর্ব, এই পাশে হচ্ছে আমার উত্তর, এই পাশে হচ্ছে আমার দক্ষিণ। আচ্ছা, তাহলে আমার নর্থ ওয়েস্ট কোনটা হবে? নর্থ ওয়েস্ট হচ্ছে এদিকে। ওকে, তাহলে আমার নর্থ ওয়েস্ট ডিরেকশন হচ্ছে এই পাশটা। আচ্ছা, খেয়াল করো ঠিক এই ছকটা আমি এখানে লিখতাম। এখন আমি এটাকে কি করব? এটাকে সমাধান করব। কোন সিস্টেমে করব? নর্থ ওয়েস্ট কর্নার মেথড। তাহলে সমাধান করার ওয়েটা কি? সমাধান করার ওয়েটা হচ্ছে এই যে ডেস্টিনেশন যেটা আছে সে ছকটা খেয়াল করো। এই ডেস্টিনেশনের ছকটা খেয়াল করতে হবে। আচ্ছা, এই ছকের মধ্যে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এই সেলটা। এই সেলগুলোর মধ্যে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এই সেলটা। তাহলে এই সেলটা আমাকে সিলেক্ট করতে হবে। করলাম। এবারে কাজটা কি? এবারে কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে S1 থেকে কত ইউনিট সাপ্লাই করা যায়। 30 ইউনিটস। আচ্ছা, এই D1 কলামে তোর কত ইউনিটস দরকার হয়? 20 ইউনিটস। তাহলে 30 এবং 20 মধ্যে ছোট কোন সংখ্যা? সে সংখ্যাটাকে সিলেক্ট করতে হবে। তাহলে 30 and 20 কোনটা ছোট? 20। এই 20 এখানে এলোকেট করতে হবে। আমি আবারও বলছি, প্রথম কাজ হচ্ছে তোমাকে কি করতে হবে? নর্থ ওয়েস্ট কর্নার সেটা সিলেক্ট করতে হবে। সে সেলটা করলাম। এবারে ওই সেলের বিপরীতে আর তার কলাম বরাবর সংখ্যা দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে চুজ করতে হবে। এখানে 30 আর এখানে 20। ছোট হচ্ছে 20, এই 20 এখানে অ্যালোকেট করতে হবে। করলাম। এখন কি এরপরে কাজটা হচ্ছে কি? এখানে D1 এর ডিমান্ড ছিল 20, আমি এখানে 20 দিয়ে দিলাম। তাহলে এখানে ডিমান্ড ফুলফিল হয়ে গেল। তাহলে এখানে সাপ্লাই করা যায় টোটাল 30 ইউনিটস। আমি 20 ইউনিট সাপ্লাই করলাম। তাহলে আর সাপ্লাই করা যাবে 10 ইউনিটস। আমি কেটে দিলাম। শেষ। তাহলে আমার কোন জায়গাটা ফিল আপ হয়ে গেল? আমার এই জায়গাটা ফিল আপ হয়ে, এটাকে ক্যান্সেল করে দিতে হবে।
আচ্ছা, এবারে খেয়াল করুন, এই যে কাজগুলো করলাম, এই যে কাটাকাটি এবং এইগুলো, আর এগুলো আমরা পেন্সিলের সাহায্যে করব। হোয়াইট বোর্ডের কারণে আমি এখানে কি করছি, আমি এই কলমটা ইউজ করতে হচ্ছে, তবে এই কাজগুলো আমরা পেন্সিলের সাহায্য দিয়ে করব। ওকে, আচ্ছা, তাহলে আমার এই সেলের কাজ, এই কলামের কাজটা শেষ। এখন আমার বাকি আছে কোনটা? বাকি আছে আমার এইগুলো। ঠিক, এখন নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? তাহলে প্রথম সেলটা। আচ্ছা, এবারে দেখি এই দুইটা, এখানে 10 আর এখানে 40। 10 এবং 40 মধ্যে ছোট কোনটা? 10। তাহলে এই 10 এখানে অ্যালোকেট করতে হবে, করে দিলাম। তাহলে কি হলো, আমার এই 10টা ফুলফিল হয়ে গেল। তাহলে এখানে আমার কি, এখানে ডিমান্ড ছিল 40, তাহলে আমার 10 ফিল আপ হলো, আর বাকি থাকলো কত? আর 30 বাকি রইল। তাহলে কোন জায়গাটা ফিল আপ হলো? আমার এই জায়গায় ফিল আপ হলো, তাহলে এটা ক্যান্সেল। ওকে, তাহলে এবার আমার বাকি রইলো কি? আমার বাকি রইলো এই সেলগুলো। তাহলে এই সেলের মধ্যে আমার নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এটা। তাহলে এবারে দেখি তো, এর বিপরীতে তোমার সংখ্যা আছে 30, এখানে আছে 50। 30 এবং 50 মধ্যে ছোট হচ্ছে 30। এই 30 আমি এখানে অ্যালোকেট করলাম। তাহলে কোনটা ফুলফিল হলো? 30 ফুলফিল হলো। এখানে কত সাপ্লাই করা যায়? 50। কত সাপ্লাই করলাম? 30। আর কত করা যাবে? আরো 20 করা যাবে। তাহলে আমার এটা ফিল আপ। এখন বাকি রইলো কি? আমার এই 4টা সেল বাকি আছে। এই 4টার মধ্যে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এটা। তাহলে এবারে দেখি তো, এর বিপরীতে সংখ্যা 20 আর এই পাশে হচ্ছে 30। তাহলে 20 এবং 30 মধ্যে ছোট হচ্ছে 20, তাহলে 20 এখানে অ্যালোকেট করলাম। তাহলে এটা ফুলফিল হলো। এখানে 30 মধ্যে 20 হলো, আর বাকি থাকলো 10। তাহলে এখানে আরো 10 ডিমান্ড রইল। তাহলে কোনটা ফুলফিল হলো? এটা। এটা ক্যান্সেল করে দিলাম। এবারে খেয়াল করো, এখানে 10 10 20 আর এখানে 20, সাপ্লাই ডিমান্ড এখন সেম। তারপরে আমার এটা যে হচ্ছে সেটা প্রমাণ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসো, এই দুইটা সেলের মধ্যে তাহলে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এটা প্রথমটা। তাহলে এখন দেখি, এখানে 20 আর এখানে 10, ছোট কোনটা? 10 দিয়ে দিলাম। তাহলে 10 ফিল আপ হলো। এখানে 10 আরো 10 দেওয়া যাবে। তাহলে আমার এই ঘরটা ফিল আপ হলো। বাকি রইল কি? 10 ফিল আপ হয়ে গেল। এই, তাহলে এভাবে করে এই ছকটাকে এভাবে সলভ করতে হয়। কোন সিস্টেম? নর্থ ওয়েস্ট কর্নার মেথড। তাহলে আমি আবারও বলছি, নর্থ ওয়েস্ট কর্নার মেথডের মধ্যে কি, প্রথমে সেল তোমাকে সিলেক্ট করতে হবে। সে সেলের বিপরীতে তোমার সংখ্যা দুইটার মধ্যে যেটা ছোট সেটা এখানে অ্যালোকেট করতে হবে। যে 5টা ফুলফিল হবে সেটা কেটে দিতে হবে। এভাবে করে প্রত্যেকটা সেলকে তোমার কি করতে, এভাবে করে তোমার ক্যালকুলেশনটা চালিয়ে যেতে হবে। তাহলে আমার ক্যালকুলেশন শেষ। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করি, আমার এই ঘরটা ছিল x11 এর ঘর। এই x11 এর মান কত পেলাম? 20। এটা হচ্ছে x12, তার মান পেলাম 10। এই ঘরটা হচ্ছে আমার x22, তার মান পেলাম 30। এটা হচ্ছে আমার x23, এর মান পেলাম 20। এবার আসি, এটা হচ্ছে আমার x33, তার মান পেলাম 10। আর এটা হচ্ছে x34, মান পেলাম কত? 10। তাহলে এই x এর মানগুলো আমি বের করলাম। আমাকে বের করতে হবে কি, আমাকে ট্রান্সপোর্টেশন কস্ট বের করতে হবে। সেটা কেমন? মিনিমাম। আচ্ছা, দেখি তো, তাহলে এখানে প্রতি ইউনিটে কত খরচ পড়ে? 1 টাকা। তাহলে কত পরিবহন করছি? 20। তাহলে কত খরচ পড়বে? 1 × 20। এখানে কত হবে? 10 × 2। তাহলে এখানে কত হবে? 30 × 3। এখানে কত হবে? 20 × 2। এখানে কত হবে? 10 × 5। এখানে কত হবে? 10 × 9। তাহলে এটাকে যোগ করলে, ক্যালকুলেশন করার পর যোগ করলে কত হচ্ছে? 310 টাকা। তার মানে আমি যদি এই সিস্টেমে এটাকে সলভ করি, তাহলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট পড়ে কত? 310 টাকা। তাহলে এটা কোন নিয়মে করলাম? এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড। তাহলে নর্থ ওয়েস্ট কর্নার মেথডে এইভাবে অঙ্কগুলোকে সমাধান করতে হয়। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি যে সলিউশনটা পেয়েছি সে সলিউশনটা কি? ইনিশিয়াল সলিউশন, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এটা অপটিমাল সলিউশন না, এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। অপটিমাল সলিউশন পাওয়ার জন্য আমাকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হবে অন্য লেকচারে, সেটা আমরা দেখাবো। আজকে আমরা বের করছি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা কিভাবে বের করতে হয় সেই নিয়মটা। তাহলে এটা কোন নিয়মে করলাম? এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথডে। এই আচ্ছা, ঠিক একই সমস্যাটা এখন আমরা আরেকটা নিয়মে করব। সেই নিয়মটা কি? লিস্ট
কস্ট মেথড, যেটাকে আমরা সংক্ষেপে বলবো LCM। আচ্ছা, লিস্ট মানে কি? সবচেয়ে ছোট। আচ্ছা, সবচেয়ে ছোট মানে কি? তাহলে দেখি সিস্টেমটা কেমন। এখানে ডেস্টিনেশনের মধ্যে যে অঙ্কগুলো আছে, যে কস্ট যেগুলো আছে সেগুলো খেয়াল করো। এখানে সবচেয়ে যেটা ছোট সেটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা দেখি তো, সবচেয়ে ছোটকে 1। আর কোথাও 1 আছে? এখানে আছে। আর কোথায়? এখানে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন সেলটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা দেখি, আমি যদি এই সেলটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখি তো, তাহলে এর বিপরীতে সংখ্যা কত? 30। এখানে কত? 20। তাহলে এখানে কত ডিস্ট্রিবিউট করতে হবে? এই দুইটা সংখ্যার মধ্যে ছোট হচ্ছে 20, তাহলে আমি এখানে ডিস্ট্রিবিউট করতে পারবো 20 যদি এটাকে সিলেক্ট করি। আচ্ছা, যদি আমরা এটাকে করি তাহলে কি হয় দেখি তো। 1 এর বিপরীতে আছে কত? 30। এখানে আছে কত? 30। তাহলে এখানে কত ডিস্ট্রিবিউট করতে, অ্যালোকেট করতে পারবো? 30। তাহলে দেখো এই ঘরে করা যায়, এটা যদি সিলেক্ট করি এটা এখানে করা যাবে 20 আর এখানে করা যাবে 30 যদি এটা করি। আচ্ছা দেখি তো, এটা যদি সিলেক্ট করি তাহলে কি হয়? 50 আর 10, ছোটকে 10, তাহলে এখানে ফিল আপ করতে পারবো কত? 10 দিয়ে অ্যালোকেট করলাম। তাহলে বলো তো কোন ঘরে সবচেয়ে বেশি অ্যালোকেট করা যাচ্ছে? এই ঘর, এই ঘর এবং এই ঘরের মধ্যে এই ঘরটা। তাহলে যে ঘরের মধ্যে সবচেয়ে বেশি অ্যালোকেট করা যাবে সেটাকে সিলেক্ট করতে হবে। কখন? যখন আমার সর্বনিম্ন মান যদি একাধিক হয়। সর্বনিম্ন মান যখন একাধিক হবে তখন যে মান, সেই মানটাকে সিলেক্ট করতে হবে যেখানে সবচেয়ে বেশি অ্যালোকেট করা যাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করলে তাহলে কি হচ্ছে? তাহলে দেখ, এখানে হচ্ছে 30, এখানে 30, তাহলে দিয়ে দিলাম 30। তাহলে আমার এটা ফিল আপ হয়ে গেল, একই সাথে এটাও ফিল আপ হয়ে গেল। তার মানে কি, আমার এটা ফিল আপ, আমার এটাও শেষ। আমার দুই দিকের সাথে কি হয়ে গেল? আমার ফুলফিল হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন এই সারি এবং এই কলামকে বাদ থেকে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কি সেটা আবার সিলেক্ট করতে হবে। আচ্ছা দেখি তো, এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 9, 2, 4। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে ছোট হচ্ছে 1। 1 আছে কেবল একটাই, আর কোথাও 1 নেই। তাহলে আমি এই ঘরটাকে সিলেক্ট করব। আচ্ছা দেখি তো, এই ঘর সিলেক্ট করলাম, তাহলে এখানে আছে কত? 10, আর এখানে কত? 50। তাহলে 50 এবং 10 এর মধ্যে ছোট কে? 10। তাহলে এই 10 কে এখানে অ্যালোকেট করে দিলাম। তাহলে এখানে 10 ফিল আপ হলো, এখানে 50 মধ্যে 10 ফিল আপ হলো, আরো ফিল আপ করা যাবে 40। তাহলে কোন ঘরটা ফিল আপ হলো? এটা। তাহলে এটা ক্যান্সেল। তাহলে এবারে খেয়াল করি তো, তাহলে এখন আমার অঙ্ক বাকি আছে এই চারটা, এই চারটা সেল বাকি আছে। এই চারটা সেলের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 2। আর কোথাও নেই, তাহলে এই সেলকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা দেখি তো, এই 2 এর বিপরীতে এখানে আছে কত? 20, আর এখানে কত? 40। তাহলে এই 20 এবং 40 এর মধ্যে ছোট হচ্ছে 20, তাহলে এখানে আমি 20 অ্যালোকেট করলাম। তাহলে কি হলো? আমার 20 ফুলফিল হলো। এখানে 20 করলাম, আরো বাকি রইল 20। তাহলে কোন সাইডটা ক্লিয়ার হলো? আমার এই সাইডটা, এই সাইডটা ফুলফিল হলো। শেষ। তাহলে এবার বাকি রইল কি? বাকি রইল 3 এবং 3। আচ্ছা দেখি তো, এই 3 এর মধ্যে 20, 20, 40, 40 ব্যালেন্স হয়ে গেল, তার মানে অঙ্কটা ওকে। আচ্ছা দেখি তো, এই 3 এর মধ্যে কোন জায়গায় আমি করতে পারি? এখানে এটা সিলেক্ট করলে এখানে 20 দেওয়া যাবে, এটা সিলেক্ট করলে এখানে 20 দেওয়া যাবে। সো যে কোনো একটা সিলেক্ট করলেই হয়। আমি এটা 20 দিলাম। তাহলে এটা 20 ফিল আপ হলো, এটা 20 ফিল আপ হলো। তাহলে আমার কোন ঘরটা ফিল আপ হলো? এই ঘর, এটা ফিল আপ। তো বাকি রইল কি? শুধু এটা। কত দেওয়া যাবে? 20। আছে কত? 20। শেষ। এইভাবে করে তোমাকে সলভ করতে হবে। সে কোন নিয়মে? এটাই হচ্ছে লিস্ট কস্ট মেথড। তাহলে এই নিয়মে এই প্রবলেমটাকে এভাবে সলভ করতে হয়। আচ্ছা তাহলে দেখি তো আমার কার কার মান পেলাম। এটা কার ঘর? x13। x13 মান কত পেলাম? 30। আচ্ছা এটা কোন ঘর? x21 20, x22 20, x24 10, আর এখানে পেলাম x32 20 পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? টোটাল কস্ট বের করতে হবে। দেখি তো, তাহলে এখানে কস্ট বের হচ্ছে কত? 30 into 1, এখানে কত? 20 into 3, তারপরে কত? 20 into 3, এখানে কত? 10 into 1, তারপরে কত? 20 into 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট কত হয়? 20। খেয়াল কর কোন সিস্টেমে করলাম? লিস্ট কস্ট মেথড। কি বের করলাম? ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। তারপর কি বের করলাম? মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট।
তাহলে দেখো একই অঙ্ক কিন্তু আমরা একটু আগে বের করেছি কোন নিয়মে, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, যেখানে আমার মিনিমাম কস্ট এসছে কত 310 টাকা। ঠিক একই অঙ্কটা আমরা এখন কোন সিস্টেমে করেছি, এলসিএম মেথড, এসছে কত 200। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা মেথডের মধ্যে তাহলে আমার কোনটা আমার জন্য সুবিধা, এটা, কারণ এটা করলে আমার রেজাল্ট কত হয়, এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে এখানে রেজাল্ট কি পাই, আমার খরচটা কম আসে। তাহলে এই দুইটা মেথডের মধ্যে আমার সবচেয়ে ভালো মেথড হচ্ছে এটা। তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম। পরবর্তীতে আমরা এখন করবো কি বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথড। আচ্ছা, ঠিক এখন একই অঙ্কটা আমরা বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথডে করব। আচ্ছা, এটা করার ক্ষেত্রে আমাকে একটা নতুন টার্মসের সাথে পরিচিত হতে হবে, সেটা কি পেনাল্টি। এখন পেনাল্টি জিনিসটা কি, পেনাল্টি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এবং তার ইমিডিয়েট বড় সংখ্যা, এই দুইটার যে পার্থক্য হবে সেটাই হচ্ছে পেনাল্টি। সেই ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। কেন? পেনাল্টি ঋণাত্মক হতে পারে না। আমি আবারও বলছি, আমরা পেনাল্টির সাহায্য নিয়ে এবার অঙ্কটা সমাধান করব। পেনাল্টি কি? পেনাল্টি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা চুজ করতে হবে, তার ইমিডিয়েট বড় সংখ্যা সেটা চুজ করতে হবে। এই দুইটার বিয়োগফল বের করব, সেক্ষেত্রে বড় থেকে ছোটটা বিয়োগ করব। বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটাই হবে পেনাল্টি। এখন পেনাল্টি এটা দুদিকে হয়, একটা হচ্ছে রো ওয়াইজ হবে আর একটা হচ্ছে কলাম ওয়াইজ হবে। ঠিক এই কাজটি এখন করব। তাহলে দেখো, ঠিক ছকটা আগের মতোই রাখলাম, জাস্ট এই পাশে অংশ বাড়ালাম আর নিচের অংশ বাড়ালাম। এদিকে পেনাল্টি সেটা হচ্ছে রো পেনাল্টি, আর এই পাশে যে পেনাল্টি সেটা হচ্ছে কলাম পেনাল্টি। আচ্ছা, এখানে 1 2 3 4 এগুলো মানে কি, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড। আচ্ছা দেখি, আমরা প্রথমে এই সারি নিয়ে চিন্তা করি। আচ্ছা দেখি তো, এই সারিতে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1। আচ্ছা, 1 এর ইমিডিয়েট বড় সংখ্যাটাকে 2। তাহলে এবারে বলি তো, এই 1 এবং 2, তাহলে এই দুটো বিয়োগ করতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করবো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এটাই হচ্ছে পেনাল্টি। করলাম। ঠিক একইভাবে এবারে দ্বিতীয় সারির কাজটা করি। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, ইমিডিয়েট বড় সংখ্যা হচ্ছে 2, বিয়োগফল হচ্ছে 1। বড় থেকে ছোটটা বিয়োগ করব। কেন? পেনাল্টি ঋণাত্মক হতে পারে না। একইভাবে এটা করি, এখানে ছোট সংখ্যা হচ্ছে 2, তার ইমিডিয়েট বড় সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে 2, তাহলে পেনাল্টি হচ্ছে 2। তাহলে আমার এই পাশটা হয়ে গেল, ফার্স্ট রাউন্ড করলাম। এবারে কলামের কাজটা করি। আচ্ছা দেখি তো, এই কলামে সবচেয়ে ছোট সংখ্যাকে 1, ইমিডিয়েট বড়কে 3, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে রেজাল্ট কত হবে? 2। একইভাবে এই কলামটা করি, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তার ইমিডিয়েট বড় সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, একই ছোট সংখ্যা একাধিক হলে আমরা কেবল একটাই চিন্তা করব, কারণ পেনাল্টি নেগেটিভ হতে পারে না, পেনাল্টি 0 হতে পারে না। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2 আর ইমিডিয়েট বড় সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে রেজাল্ট হবে 1। আচ্ছা, এবার এখানে আসি, সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1, এর ইমিডিয়েট বড় হচ্ছে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। এবার এখানে আসি, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, ইমিডিয়েট বড় অঙ্কটা হচ্ছে 4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। হলো, কি বের করলাম? পেনাল্টি বের করলাম। কিভাবে? রো ওয়াইজ করলাম, কলাম ওয়াইজ করলাম। এখন আমার কাজটা কি? এখন আমার কাজ হচ্ছে এই পেনাল্টির মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে চুজ করা। সবচেয়ে বড়কে 3, এই পেনাল্টিগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, আমি 3 কে চুজ করলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন আসো, 3 বরাবর যেটা আছে ঠিক ওই কলামটাকে চুজ করতে হবে, ওই কলামে আমি কাজটা করব। যদি পেনাল্টি এদিকে থাকতো তাহলে আমি রো ওয়াইজ সেটা সিলেক্ট করতাম। যেহেতু পেনাল্টি এখন কলাম ওয়াইজ, এই কারণে আমাকে কলামকে সিলেক্ট করতে হবে, ঠিক তার বরাবর যে কলাম সে কলাম। আচ্ছা, এবার আসো, এই কলামের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমার 3টা সেল, কোন সেলটাকে আমি চুজ করব? যেহেতু আমাকে কস্ট কমাতে হবে, তাহলে আমাকে সবচেয়ে ছোট যে অঙ্ক সেটা চুজ করতে হবে। আমি আবারও বলছি, আমি এই যে কলাম, এই কলামটাকে প্রথমে সিলেক্ট করলাম। এখন এই কলামের কোন সেলটাকে আমাকে সিলেক্ট করব? যে সেলের মধ্যে সবচেয়ে অঙ্কটা ছোট সেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখন দেখো তো, এখানে 4, এখানে 1, এখানে 9, তাহলে আমি দেখতেছি এই সেলে হচ্ছে 1,
এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন কি করতে হবে? কাজগুলো আগের মতো। এখানে কত? 10, এখানে কত? 50। তাহলে 50 এবং 10 এর মধ্যে ছোটকে 10, তাহলে আমাকে এটাকে এখানে কত দিয়ে অ্যালোকেট করতে হবে? 10 দিয়ে করতে হবে। করলাম, তাহলে এটা ফুলফিল হয়ে গেল। এখানে 50 মধ্যে 10 ফিল আপ হলো, আরও বাকি আছে 40। তাহলে আমার কোন কলামটা ফিল আপ হলো? আমার এটা ফিল আপ হলো, তাহলে এটা বাদ। ফার্স্ট রাউন্ড হয়ে গেল। এবার সেকেন্ড রাউন্ড যাব, ঠিক একই নিয়মে আগের কাজটা করব। এখন যে কাজটা করব খেয়াল করো, আমার এই কলামটা বাদ না, এই কলামে আর এখানে এগুলো কাজ হবে না, এটা শেষ। তাহলে আসো এখন বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। দেখি, সবচেয়ে বড় ছোট অঙ্ক 1, বড় অঙ্ক 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। সেকেন্ড রাউন্ড করছি, সবচেয়ে ছোট অঙ্ক 3, 2, বড় অঙ্ক ইমিডিয়েট বড় হচ্ছে 3, তাহলে বিয়োগফল হচ্ছে 1। তারপর এখানে দেখো সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2, ইমিডিয়েট বড় হচ্ছে 4, বিয়োগফল হচ্ছে 2। সেকেন্ড রাউন্ডে কাজ করলাম, পেনাল্টি বের করলাম। এবারে কলামে করি, দেখি এটা আগের মতো রয়ে যাবে, যেহেতু এখানে কোনো কিছু হয়নি, এটা বুঝতেই পারছো কেন। সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1, ইমিডিয়েট বড় হচ্ছে 3, তাহলে বিয়োগফল হচ্ছে 2। তারপরে হচ্ছে সবচেয়ে ছোট অঙ্ক 2, ইমিডিয়েট বড় হচ্ছে 3, বিয়োগফল হচ্ছে 1। সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1, ইমিডিয়েট বড় হচ্ছে 2, বিয়োগফল হচ্ছে 1। করে ফেললাম, সেকেন্ড রাউন্ড শেষ। এখন কি করব? সবচেয়ে বড় পেনাল্টি কি সেটা আমাকে চুজ করতে হবে। বড় পেনাল্টি এখানে হচ্ছে 2, এখানে 2। প্রশ্ন হচ্ছে এখন এই দুইয়ের মধ্যে কাকে সিলেক্ট করব? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, হয় এটা সিলেক্ট করতে হবে অথবা এটা সিলেক্ট করতে হবে। এখন কোনটা করব? আচ্ছা দেখি তো, এটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখো তো এই কলামের সবচেয়ে ছোট অঙ্কটাকে 1। আচ্ছা, আর যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখো তো এই সারিতে সবচেয়ে ছোট অঙ্ককে 2। তাহলে বলো তো কোন দিকে ছোট অঙ্কটা পাওয়া যাচ্ছে? যেদিকে ছোট অঙ্ক পাওয়া যাবে সেদিকটাই তোমাকে চুজ করতে হবে। তাহলে এই দিক থেকে যদি চয়েস করি তাহলে আমি পাবো 2, আর এটাকে যদি সিলেক্ট করি তখন আমি পাবো 1। তাহলে আমাকে 2 এবং 1 এর মধ্যে ছোট হচ্ছে 1, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। তাহলে আমাকে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। আমি আবারও বলছি, দুইটা যখন একই হয়ে যাবে তখন কি করতে হবে? যেদিকে তোমার সবচেয়ে ছোট অঙ্ক পাওয়া যাবে সেদিকেই তোমাকে যেতে হবে। আমি এদিকে গেলে পাচ্ছি সবচেয়ে ছোট অঙ্ক 2, আর এদিকে গেলে পাচ্ছি সবচেয়ে ছোট অঙ্ক 1, সো আমি যাব এদিকে। সো আমাকে এই দুইয়ের মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে এই দুইকে। আচ্ছা করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এদিকে সবচেয়ে ছোট অঙ্ক কত? 1। আচ্ছা দেখি তো, এই 1 এর বিপরীতে এখানে কত আছে? 30, এখানে আছে কত? 20। তাহলে সবচেয়ে ছোট 30 এবং 20 এর মধ্যে ছোটকে 20, তাহলে এখানে 20 দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে এটা ফুলফিল হলো। এখানে 20 ফিল আপ করলাম, আরো বাকি থাকলো 10। তাহলে কোন সাইডটা ক্লিয়ার হলো? এটা ফুলফিল হলো, তাহলে এটা ক্যান্সেল, শেষ। তাহলে এটা যেহেতু হলো তাহলে এই পাঁচটা আর দরকার নেই, এটা কাজ হয়ে গেল। ওকে, এখন আমরা থার্ড রাউন্ডে কাজ করব। আচ্ছা দেখি, সবচেয়ে ছোট বাকি যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো নিয়ে কাজগুলো করতে হবে। আচ্ছা, সবচেয়ে ছোট অঙ্ককে 1, ইমিডিয়েট বড়কে 2, তাহলে বিয়োগফল কত? 1। ছোট অঙ্ক 2, ইমিডিয়েট বড় হচ্ছে 3, তাহলে বিয়োগফল হচ্ছে 1। বড় থেকে ছোটটা বিয়োগ করব। ছোট অঙ্ক হচ্ছে 2, ইমিডিয়েট বড় হচ্ছে 5, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। তাহলে রো পেনাল্টি কাজ করলাম। এবারে কলামের কাজটা করি। আচ্ছা এবারে এই পাশটা খেয়াল করি তো, সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2, তার ইমিডিয়েট বড় হচ্ছে 3, তাহলে 3 - 2 মানে হচ্ছে 1। এবার আসো, সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1, ইমিডিয়েট বড় হচ্ছে 2, তাহলে 2 - 1 মানে হচ্ছে 1। ওকে, পেনাল্টি বের করলাম। আচ্ছা দেখি তো, এই পেনাল্টির মধ্যে এখন সবচেয়ে ছোটকে, সবচেয়ে বড়কে, সবচেয়ে বড় হচ্ছে এটা, আর কোথাও 3 নেই, এই একটাই। তাহলে এখন আমাকে এই রোটাকে আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এই রোটাই সিলেক্ট করব। আচ্ছা এই রোর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ককে 2, তাহলে এই ঘরটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা দেখি তো, এর বিপরীতে আছে কত? 20, আর এখানে আছে কত? 40, তাহলে কোন অঙ্ক ছোট? 20, তাহলে এখানে আমাকে 20 অ্যালোকেট করতে হবে। করলাম, তাহলে 20 ক্যান্সেল, 40 মধ্যে 20 ফিল আপ হলো, আরো বাকি থাকলো 20। তাহলে আমার যেহেতু এটা ফিল আপ হলো, তাহলে আমার এই পাশটা ক্যান্সেল। তাহলে এই পাশটা ক্যান্সেল, তাহলে এটা এই কাজটা শেষ। এখন আমাকে ফোর্থ রাউন্ডে কাজ করতে হবে। আচ্ছা দেখি,
সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1, ইমিডিয়েট বড় হচ্ছে 2, বিয়োগফল হচ্ছে 1। বড় থেকে ছোটটা বিয়োগ করলাম। সবচেয়ে ছোট হচ্ছে 2, ইমিডিয়েট বড় হচ্ছে 3, তাহলে 3 - 2 মানে হচ্ছে 1। তাহলে আমার রো পেনাল্টি হলো। এবার কলাম পেনাল্টি করি। সবচেয়ে ছোট হচ্ছে 2, ইমিডিয়েট বড় হচ্ছে 3, তাহলে বিয়োগফল হচ্ছে 1। একইভাবে সবচেয়ে ছোট হচ্ছে 1, ইমিডিয়েট বড় হচ্ছে 2, তাহলে 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে এবার প্রশ্ন, সবচেয়ে বড় পেনাল্টি কোনটা? দেখো সবগুলো হচ্ছে 1, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই চারটা 1 এর মধ্যে কোন 1 কে সিলেক্ট করব। তাহলে পেনাল্টি যখন একই রকম হয়ে যায় তখন আমাকে করতে হয় কি, ওই পেনাল্টি বরাবর যেদিকে সবচেয়ে ছোট অঙ্ক খুঁজে পাওয়া যায় আমাকে সেই পেনাল্টিকে চুজ করতে হবে। আচ্ছা দেখি, আমি যদি এই পেনাল্টিকে চুজ করি, এই কলামে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2। আচ্ছা, যদি আমি এটাকে চুজ করি তাহলে এখানে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 1। আচ্ছা এবার খেয়াল করো, যদি এটাকে চুজ করি তাহলে এটা ছোট অঙ্ক হচ্ছে 1, আর যদি এটাকে চুজ করি তাহলে এদিকে ছোট অঙ্ক হচ্ছে 2। তাহলে খেয়াল করো, 2 যেদিকে আছে সেটাকে বাদ দিয়ে দাও, যেদিকে 1 আছে সেটাকে চিন্তা করি, কারণ আমাকে ছোট অঙ্কটাই সিলেক্ট করতে হবে। এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে এদিকে পাচ্ছি 1, আবার দেখো এটাকে যদি চুজ করি তাহলে এদিকে পাচ্ছি 1। তাহলে এই দুইটা 1 এর মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা চুজ করতে পারো। ওকে, তাহলে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। এখন তুমি কোনটা করবা? আচ্ছা সাপোজ ধরো আমি এটা চুজ করলাম। ওকে, আচ্ছা এটা চুজ করলে কি হয় তাহলে খেয়াল করি তো, আমি এই চারটা পেনাল্টির মধ্যে তাহলে এটাকে চুজ করলাম, তাহলে এর বরাবর সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে এটা 1। তাহলে দেখি তো 1 এর বিপরীতে আছে কত? 10, আর এখানে আছে কত? 30। সবচেয়ে ছোট অঙ্ককে 10, তাহলে আমি এখানে 10 দিলাম, তাহলে আমার 10 ফিল আপ হলো। আর এখানে কত? 30 মধ্যে 10 ফিল আপ হলো, আর বাকি থাকলো 20। তাহলে আমার কোন ঘর ফিল আপ হলো? আমার এই সাইডটা ফিল আপ হয়ে গেল। তাহলে এবার আসো, বাকি থাকলো কয়টা সেল? 2টা সেল। আচ্ছা 2টা সেলের মধ্যে করতে হবে, দেখো তো এখানে 20 + 20 মানে 40, আর এখানে কত আছে? 40। সাপ্লাই আর ডিমান্ড সেম, তাই না? তাহলে এখন এই দুইটার মধ্যে আমাকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে। আচ্ছা অ্যালোকেট করি, তাহলে আমি ফার্স্ট এই ঘরে অ্যালোকেট করি, যেহেতু এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2, তাহলে আগে এই ঘরে অ্যালোকেট করতে হবে। আচ্ছা দেখি তো 2 এর মধ্যে কত অ্যালোকেট করা যায়? এখানে আছে 20, এখানে 40, তাহলে এখানে আমি 20 অ্যালোকেট করলাম। তাহলে এখানে 20 ফিল আপ হলো, আর এখানে 20, তাহলে এখানে এই 20 বাকি রইলো, এই 20 এখানে ফিল আপ করে দিলাম, হয়ে গেল। এই যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। এই যে কাজগুলো করেছে সেটা করেছে পেনাল্টির সাহায্য নিয়ে। তাহলে দেখি তো আমার কিসের রেজাল্ট হলো। আমি এখানে একটা মান পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে পেলাম, আর এখানে পেলাম। টোটাল আমি 6টা মান পেয়েছি। এই 6টা দেখি তো কি কি মান পেয়েছি। এটা হচ্ছে x11, রেজাল্ট হচ্ছে 20। এটা হচ্ছে x13, রেজাল্ট হচ্ছে 10। তারপর দেখো তো এটা হচ্ছে x22, রেজাল্ট হচ্ছে 20। এটা হচ্ছে x23, রেজাল্ট হচ্ছে 20। এটা হচ্ছে x24, রেজাল্ট হচ্ছে 10। আর এটা হচ্ছে x32, রেজাল্ট হচ্ছে কত? 20। তাহলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি বের করতে পারি? মিনিমাম কস্ট বের করতে পারি। তাহলে মিনিমাম কস্ট কি হবে দেখো তো। তাহলে প্রতি ইউনিটে খরচ হয় 1 টাকা, তাহলে এখানে আমি 20 ইউনিট পরিবহন করেছি, তাহলে খরচ হচ্ছে 20 × 1। এখানে হচ্ছে 10 × 1। এই ঘরের খরচ হচ্ছে 20 × 3। এই ঘরের খরচ হচ্ছে 20 × 2। আর এখানে হচ্ছে কত? 10 × 1। আর এখানে হচ্ছে 20 × 2। তাহলে টোটাল করলে কত হয়? 180 টাকা। তাহলে দেখো একই অঙ্ক আমরা 3টা সিস্টেমে করেছি। নর্থ ওয়েস্ট কর্নার মেথড, যেখানে রেজাল্ট পেয়েছি 310 টাকা মিনিমাম কস্ট। তারপর লিস্ট কস্ট মেথড, যেখানে রেজাল্ট পেয়েছি 200 টাকা। ভোগেলস অ্যাপ্রক্সিমেট মেথড, যেখানে আমরা রেজাল্ট পাচ্ছি কত? 180 টাকা। একই অঙ্ক 3টা সিস্টেমে করলাম, মিনিমাম কস্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 3টা মেথডে কোন মেথডে গেলে আমার খরচটা কম পড়ে? এটা। তাহলে এই 3টা মেথডের মধ্যে সবচেয়ে ভালো মেথড হচ্ছে আমার এটা। তাহলে আমরা যদি অঙ্ক করি আমরা এই মেথডকেই ফলো করব, কারণ এটা আমাকে সবচেয়ে কম কস্টটা বের করতে সাহায্য করে। এই জন্য এটা সবচেয়ে
এই তিনটার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে এটা। আচ্ছা, এবার আসো, এই যে আমরা বের করলাম, রেজাল্ট বের করলাম, এই রেজাল্টটা কি ফাইনাল সলিউশন? এটা কি অপটিমাল সলিউশন? না, এটা অপটিমাল সলিউশন না, এটা হচ্ছে ইনিশিয়াল সলিউশন। তাহলে এটা অপটিমাল সলিউশন কেন, কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে একটা পরীক্ষা করতে হবে, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, যে এই ইনিশিয়াল সলিউশন এটা কি অপটিমাল সলিউশন হচ্ছে কিনা। যদি অপটিমাল সলিউশন না হয় তাহলে সেটা অপটিমাল সলিউশন কিভাবে বের করতে হয়। তাহলে পরের ক্লাসে আমরা শিখব যে এই সলিউশন, যে ইনিশিয়াল সলিউশন পেয়েছে সেটা কি অপটিমাল সলিউশন কিনা। সেটা বের করার জন্য একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা কিভাবে করতে হয় সেটা শিখব। আর যদি না হয় তাহলে কিভাবে অপটিমাল সলিউশন বের করতে হয় সেই নিয়মটা আমরা শিখব। তাহলে আজকে কি নিয়ে আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম যে ট্রান্সপোর্টেশন প্রবলেমকে আমরা তিনটা মেথডে সলভ করতে পারি। কি? নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড, বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথড। একই অঙ্ককে আমরা তিনটা মেথডে করলাম। তিনটা মেথডের মধ্যে আমরা দেখলাম বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথডেই সবচেয়ে খরচটা কম পড়ে। সো আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা এই মেথডকেই ফলো করব। ওকে ওকে, তাহলে আজকে আমরা এ পর্যন্ত করলাম। তো পরের ক্লাসে আমরা কি করব? পরের ক্লাসে আমরা পরীক্ষা করে দেখব যে এই ইনিশিয়াল সলিউশনটা অপটিমাল সলিউশন কিনা। আর যদি সে পরীক্ষা কিভাবে করতে সেটা শিখব। আর অপটিমাল সলিউশন যদি না হয় তাহলে সেটাকে কিভাবে বের করে আনতে হয় সেই নিয়মটা শিখব। ওকে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।